প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আহ, তৃতীয় বর্ষের যে সাহিত্য তত্ত্ব এবং সাহিত্যের রূপ, ছন্দ, অলংকার, রসতত্ত্ব এই কোর্সের অর্থলংকার বিষয়ে আলোচনা করব। আমরা এর আগে শব্দালঙ্কার বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা মূলত আলোচনা করব অর্থলংকার। অর্থলংকার কাকে বলে? অর্থলংকার কাকে বলে এটা যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে প্রথমে আসে আমাদের যে আমরা সাহিত্যে যখন কোনো বিশেষ অর্থ বোঝানোর জন্য কোনো বিশেষ শব্দ বা এরকম কিছু ব্যবহার করা হয়, তখন সেটাকে বলা হয় অর্থলঙ্কার। যেমন আমরা জানি যে ভারত ভারত খ্যাত আপনার গুণে, এই যে এখানে বাক্যটাতে ভারত ভারত খ্যাত আপনার গুণে, তো এই যে যে একটা কথা এখানে বলা হচ্ছে, দেখো, দুইবার ভারত কথাটা বলেছে, দুইবার দুই অর্থে। একবার ভারত মহাভারত দ্বারা বোঝাচ্ছে, আরেকটা ভারত দ্বারা বোঝাচ্ছে কি আহ ইয়া এটা কি বলে, যে আমাদের দেশ ভারত, সেটাকে বোঝাচ্ছে। আবার হয়তোবা ভারত নামে কোনো ব্যক্তিকেও, ভারত চরিত্র আছে, সেই ভারতকেও বোঝানো হচ্ছে। তো এই যে এভাবে আমাদের অর্থলঙ্কার বিভিন্ন সময় বিভিন্ন আহ বিষয় এখানে বলে একটা, কিন্তু বোঝায় আরেকটা। তো এগুলোকে বলা হচ্ছে অর্থলঙ্কার। এই অর্থলঙ্কার ব্যবহার করা হয় পাঠকের মনে একটা আহ আলাদা অনুভূতি তৈরি করার জন্য, পাঠককে ভাবিয়ে তোলার জন্য, পাঠককে চমকে দেওয়ার জন্য। আমাদের মনের ভিতরে এটা একটা কি তোলে, আন্দোলন, বা মনের ভিতরে একটা আলোড়ন, মনের ভিতরে একটা আলাদা একটা ধাক্কা নিয়ে আসে এই অর্থলঙ্কার। আর শব্দালঙ্কারের বিষয়টা কি, শব্দালঙ্কারটা আমাদের কানে শুনতে ভালো লাগে। ওই যে দেখবা যে উম আমাদের গান দুই ধরনের হয়। একটা গানের লিরিক্স থাকে অনেক গভীর, আবার কিছু কিছু গানের লিরিক্স থাকে কি অনেক গভীর কিছু না, এখানে মিউজিকটা বেশি কি প্রাধান্য পায়। যেমন এই যে আমরা আহ গানটা যেমন দেখছি যে লাগে উড়া ধুরা, হ্যাঁ তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা, এটা একটা আইটেম গান, তাই না? এটা কিন্তু মনে করো মানে শুনতে ভালো লাগতেছে, কিন্তু এর অর্থ যদি আমরা বিবেচনা করতে যাই, এই অর্থটা কিন্তু অতটা বেশি ভালো লাগছে না। কিন্তু আবার যদি আমরা লালনের গান শুনি, আমি অপার হয়ে বসে আছি, ওহে দয়াময়, পারে লয়ে যাও আমায়, হ্যাঁ, বা অথবা খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, ধরতে পারলে মনোবেরি দিতাম তাহার গায়ে। বা এই যে যে প্রীতমেরই আরেকটা গান আমরা দেখি যে এখানে যেমন এই এই যে মালো মা ঝিলোজি বললাম কি, হ্যাঁ, রঙে ভাঙ্গা নৌকা নিয়ে বাইতে আইলাম গাঙ্গে। তো এই যে কথাগুলোর একটা ইনার মিনিং আছে, তো এই ইনার মিনিংটাকে বলা হচ্ছে অর্থালঙ্কার। তা আমরা এই অর্থালঙ্কারের 5 ধরনের প্রকারভেদ নিয়ে আজকে মূলত আলোচনা করব। অর্থালঙ্কারের প্রথমে আমাদের কিছু বিষয় আলোচনা করার আসে, যে সাদৃশ্যমূলক। কখনো কখনো অর্থালঙ্কারে আমাদের কোন একটা কিছুর সাথে সাদৃশ্য বোঝায়, কোন একটা কিছুর সাথে আমাদের মিল আছে এরকম বোঝায়। তো সেরকম গুলোকে বলা ইয়াকে আমরা দেখি। এর ভিতরে একটা বিষয় আছে উৎপ্রেক্ষা। উৎপ্রেক্ষা কথাটি এসেছে উৎকট থেকে, যার অর্থ দাঁড়ায় উদ্ভট, মিথ্যা বা সংশয় বা কল্পনা। কবিতার কবিশক্তির যে নৈপুণ্যে মিথ্যা বা সংশয় কল্পনাকে এমন ভাবে উপস্থাপন করে যে পাঠক সহজেই তার আবেদনকে কি গ্রহণ করে। অর্থাৎ ঘনিষ্ঠ সাদৃশ্যের কারণে উপমেয়কে উপমান বলে সংশয় হলে উৎপ্রেক্ষা অলংকার বলে। মানে উপমেয় আর উপমান দুটোটা প্রায় একই রকম হয়ে যায়। যেমন আমরা রূপক কর্মধারয় সমাসে, যেমন মৌমাঝি, পাখি, হ্যাঁ, এরকম হলে যেটা হয় সেটাকে বলা হচ্ছে যে কি অর্থালঙ্কার। তো আহ এরপরে আসতেছে আমাদের, তাহলে উৎপ্রেক্ষা জিনিসটা কি আমরা বুঝতে পারছি। উৎপ্রেক্ষাতে উপমেয় উপমান প্রায় একই রকম কি হয়ে যাবে।
উৎপ্রেক্ষা আবার দুই ধরনের আমরা দেখতে পাই, একটা হচ্ছে বাচ্যোৎপ্রেক্ষা আর একটা হচ্ছে প্রতীয়মান উৎপ্রেক্ষা। বাচ্যোৎপ্রেক্ষা জিনিসটা কি, যে উৎপ্রেক্ষায় সম্ভাবনাবাচক শব্দ যেমন যেন, মনে হয়, বুঝি এরকম ব্যবহৃত হয়, তখন সেটাকে বলা হয় বাচ্যোৎপ্রেক্ষা। মানে বাচ্য বা বাক্যে যে কথাটা বলা হয়, যেমন পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি, এখানে যেন কথাটা এসেছে, একদম হুবহু বলে নাই যে চারটাই পূর্ণিমা, চারটাই কি একটা ঝলসানো রুটি, এভাবে কিন্তু বলে নাই। তো এই জন্য এটার নাম হয়ে গেছে আমার যেন মনে হয়, দেখে জেনে মনে হয় চিনি উহারে, যেমন সোনার তরী কাব্যে আমরা দেখি যে কি, দেখে যেন মনে হয়, হ্যাঁ, চিনি উহারে, হ্যাঁ, আমার পরানো বুঝি যায়, এরকম করে আমরা এরকম করে অনেক কথা বলে না, বলি না? তো এই যে দেখে যেন মনে হয় চিনি উহারে, হ্যাঁ, এই যে যে বিষয়গুলো আসে তখন সেটাকে বলা হয় বাচ্যোৎপ্রেক্ষা। আবার দেখো যে প্রতীয়মান উৎপ্রেক্ষা, মানে এখানে একদম যে উৎপ্রেক্ষা সম্ভাবনাবাচক শব্দ ইত্যাদি থাকে না, সেই সম্ভাবনার ভাবটি প্রবল হয়ে ওঠে, তখন সেটাকে বলা হয় কি প্রতীয়মান উৎপ্রেক্ষা। যেমন আগে পিছে পাঁচটি মেয়ে পাঁচটি রঙের ফুল, এখানে বলে নাই ফুলের মতো, ডিরেক্ট বলতে এরা পাঁচটি মেয়ে পাঁচটা কি ফুল। তো এই যে এভাবে ফুলের সাথে যে মেয়েদের তুলনা করা হচ্ছে এবং তাদের ভিতরে কোনো পার্থক্য তৈরি করা হচ্ছে না, এটাই হচ্ছে আমার প্রতীয়মান উৎপ্রেক্ষা। ওকে, তারপরে এখন দেখো এর ভিতরে আমাদের আরেকটা অর্থালঙ্কার আছে, অতিশয়োক্তি। অতিশয়োক্তি মানে কি, অতি সহ্যপূর্ণ বা সীমাতিরিক্ত কথা। অতিশয়োক্তি কথাটা এখান থেকে এসেছে, তার অর্থ মানে খুব বেশি পরিমাণে সীমা অতিক্রম করে কিছু বলে থাকবে। অর্থাৎ কবি কল্পনায় যখন উপমান উপমেয়কে সম্পূর্ণরূপে গ্রাস করে উপমানের চরম প্রতিষ্ঠা ঘোষিত করা হয়, তখন সেটাকে বলা হয় কি সাধারণ উপমেয় উল্লেখ না থাকে, এবং তখন এই অতিশয়োক্তিটা কি অলংকারের সৃষ্টি করে। যেমন বন থেকে এলো এক টিয়ে মনোহর, সোনার টুকর শোভে মাথার উপর। এখানে উপমেয় আমাদের মানে যে জিনিসটাকে বলা হচ্ছে এটা একটা ধাঁধা। এই ধাঁধা হলো, এখানে আমরা দেখতে পাই যে আনারস, যেটা আনারসের কথা এখানে বলা হচ্ছে, সেই আনারসকে বলা হচ্ছে যে কি বন থেকে এলো এক টিয়ে মনোহর। তো টিয়া পাখি সবুজ, এখানে আনারসও কি সবুজ, কিন্তু সোনার টোপর পরা টিয়ে মানে এখানে বলা হচ্ছে সোনার টোপর মানে মুকুট পরা শোভে মাথার উপর। তা আনারসটা কিরকম, এই যে এরকম না? আনারসটা তো এরকমই, তাই না? তো এই যে এখানে দেখেন সাথে দেখো টিয়ার সাথে তুলনা করা হচ্ছে। তো এখানে আমাদের পরিকল্পনায় দেখো যে উপমান এবং উপমেয় সম্পূর্ণরূপে গ্রাস করে ফেলছে। আমার উপমানকে, উপমান হচ্ছে টিয়া, টিয়ার সাথে তুলনা করা হচ্ছে। আর উপমেয় মানে কি, যে জিনিসটাকে তুলনা করা হচ্ছে সেটা কি ছিল, আনারস। আনারস আর টিয়ে যেন এক হয়ে গেছে, আনারস আর টিয়া পাখি একদম কি সমান সমান হয়ে গেছে, এটা একটা পাখি আঁকলাম আর কি, ধরো এটা একটা পাখি। তো এর গায়ে একদম একসাথে যখন সমান সমান হয়ে যায় তখন সেটাকে বলা হচ্ছে যে কি অতিশয়োক্তি। তো আমাদের উৎপ্রেক্ষা উপমায় উপমান, উপমান বলে মনে হয়, আর অতিশয়োক্তি উপমানে উপমেয়কে সম্পূর্ণরূপে গ্রাস করে ফেলে। আমাদের উৎপ্রেক্ষার সাথে অতিশয়োক্তির পার্থক্যটা হচ্ছে এখানে যে উৎপ্রেক্ষাতে কি হয়, উপমান, এই যে উপমেয়কে উপমান বলে মনে হয়, ওই যে দেখে যেন মনে হয়, হ্যাঁ। আর অতিশয়োক্তিতে কি হয়, উপমানটাকে একদম সম্পূর্ণরূপে গ্রাস করে, মানে বলা হচ্ছে যে এটাই সেটা। এখানে টিয়া পাখি বলা হচ্ছে যে এই আনারসই টিয়া পাখি। তো এভাবে যখন একদম গ্রাস করে ফেলে বা একদম হয়, তখন সেটাকে বলা হয় অতিশয়োক্তি। এরপর দেখো আমরা আরেকটা বিষয় আলোচনা করব, বিরোধমূলক অলংকার। বিরোধ মানে কি, বিরুদ্ধবাদ বা একটা বিরোধের ইয়া থাকে, সেটাকে সম্পূর্ণরূপে আলাদা করে যখন বলা হয় তখন সেটাকে বলা হচ্ছে যে কি বিরোধমূলক অলংকার। তো আমাদের বিরোধমূলক অলংকারে বিরোধাভাস থাকে, বিরোধের আভাস মনে হলেও কিন্তু আসলে এখানে বিরোধ থাকে না, বলে একটা বোঝায় আর একটা, বিরোধী মনে হলেও, হ্যাঁ, ওই যে আমরা বলি না মেয়েদের না মানে হ্যাঁ, হ্যাঁ মানে না, মনে হয় মানে কি কোনোটাই না, মনে হয় মানে ডেফিনেটলি না, এরকম করে একটা কথা বলি না আমরা? জানো নাকি মেয়ে কেউ আছে এখানে তোমাদের ক্যারিয়ারে কি কথা? অনুপ্রভ কি বলো, এরকম বলো নাকি তুমি, হ্যাঁ মানে না, স্যার, না মানে হ্যাঁ, আর না মনে হয় স্যার, আমি ভাবি না। এরকম ভাবো না, বলো না?
তোমরা তো ছেলেদেরকে এভাবে না কনফিউজ করে ফেলো। না স্যার। কি বলো? আচ্ছা যাই হোক, এই যে যে আমাদের বিরোধমূলক ইয়েতে দেখা যায় যে দুইটা বস্তুকে আপাত দৃষ্টিতে বিরোধী মনে হলো, তারপর যে বিশ্লেষণ করে দেখা যায় যে কি এদের ভিতরে আসলে কোনো কি নাই, বিরোধ নাই। যেমন ভবিষ্যতে লক্ষ্য আশা মোদের মাঝে সন্তরে ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। এই যে যে এখন এখানে মনে হতে পারে যে ঘুমায় আছে, তারা তো কোনো কাজে আসবে না। আমরা বলি না সরকার ঘুমিয়ে আছে, কর্তৃপক্ষ ঘুমিয়ে আছে, হ্যাঁ, এরকম করে বলি কিনা? আসলে এখানে ঘুমিয়ে থাকা মানে বোঝাচ্ছে যে আমাদের সব শিশুর মধ্যে আরেকটা পিতা কি আছে, বসে আছে। সে সময় হলেই সে কি করবে, আত্মপ্রকাশ করবে। তো এই যে যে এখানে ঘুমিয়ে থাকা মানে এখানে সেটাকে একটা বিরোধমূলক ইয়াকে বলা হচ্ছে, কিন্তু বোঝানো হচ্ছে সম্পূর্ণ আরেকটা। যেমন এখানে আবার দ্বিতীয় একটা উদাহরণ দিতে দেখো যে, হেলা করি চলি গেলা বীর, বাঁচিতাম সে মুহূর্তে মরিতাম যদি। বাঁচিতাম সে মুহূর্তে মরিতাম যদি, আমরা যেমন অনেক সময় বলি যে এত কষ্ট হচ্ছে না, এর থেকে মরে গেলে ভালো হইতো, এরকম করে অনেকে অনেক কথা বলে না। কিন্তু এই যে যে দেখো এখানে বাঁচিতাম সে মুহূর্তে মরিতাম যদি, বাঁচিতাম আর মরিতাম সম্পূর্ণরূপে কি, একদম কি আলাদা একটা বিষয়। কিন্তু সেখানে এখানে এই মরিতাম দ্বারা মানে ইয়ে করা বোঝানো হচ্ছে, মুক্তি পাওয়াটাই বোঝানো হচ্ছে। এটা কি ঘটনা কি ছিল, অর্জুন পুরুষ বেশি চিত্রাঙ্গদাকে উপেক্ষা করে চলে গেছে বন অন্তরালে। তো রূপমুগ্ধ নারী চিত্রাঙ্গদা আহত হয়েছে এই নীরব অবহেলায়। এখানে চিতাম নীরবে উপেক্ষার অপমান থেকে মুক্তি পেতাম অর্থে গ্রহণ করে বিরোধের অবসান ঘটিয়েছে। ঠিক আছে? তো যে আমরা অনেক সময় আমাদের বাপ মা আমাদের যে কি, এই যে আমাদের অনেক আমাদের মায়েরা, আমাদের মায়েদের একটা কমন ডায়লগ আছে, আমি বলে তোর বাপের সংসার এতদিন করতে পারলি, কবে চলে যেতাম, তাই না? এ আসলে চলে যেতাম, কিন্তু চলে যাচ্ছে না তো। যাচ্ছে? যাচ্ছে না। ঠিকই আবার কিছু হইলে দেখবে কান্নাকাটি করে একেবারে দুনিয়া শুধু এক করে ফেলবে। তো এই যে বিষয়টা, এটা হচ্ছে আমাদের বিরোধমূলক অলংকার। আমাদের এরপরে আসতেছে আমাদের অসঙ্গতি। অসঙ্গতি বলতে আমরা কি বুঝি, সাধারণত কোনো ঘাপলা থাকলে সেটাকে অসঙ্গতি বলি, কিন্তু এখানে একটু ভিন্ন রকম দেখো। কারণ এবং কার্য যদি ভিন্ন স্থানে বা আশ্রয় থাকে তবে অসঙ্গতি অলংকার বলে। কারণ একটা, কাজ আরেকটা, তখন তখন সেটাকে বলা হচ্ছে যে কি, অসঙ্গতি। তো দেখো বিরোধাভাসে আমরা যেমন এর আগের যে উদাহরণটা দেখলাম, বিরোধাভাস পরস্পর বিরোধী বস্তুদ্বয় থাকে একই আশ্রয়ে, মরিতাম বাঁচিতাম, খেয়াল করো একই বিষয়ে ছিল অর্জুনকে নিয়ে। আর এখানে অসঙ্গতিতে এক আশ্রয়ে কার্য আর অন্য আশ্রয়ে কারণ থাকে, এই দুইয়ের মৌল পার্থক্য এখানে। এখানে এক আশ্রয়ে থাকে কাজ, আর এক আশ্রয়ে থাকে কারণ। যেমন তুই হাসলে সূর্যি হাসে, ফুল ফোটে বনেও। খেয়াল করো, তুই মানে শিশু, এই যে শিশুটা যখন হাসে তখন সূর্য হাসে, বনে, সূর্য মাথার উপরে, ফুল বনে, নিচে ওঠে বিয়ে বাড়ির কোণে। ওকে, শিশু তো এই জায়গায় আছে, এই জায়গায় মনে করো শিশুটা এই জায়গায় আছে, মনে হচ্ছে এখানে এই সূর্য হচ্ছে এখানে কোণে, বিয়ে বাড়ির কোণে এখানে। আবার তুই কাঁদলে বৃষ্টি নামে মিষ্টি মায়ের মনে। তুই কাঁদলে, এই তুই, এই তুই এর সাথে এখানে সূর্য, বন, বিয়ে বাড়ির কোণে, আর এখানে মিষ্টি মায়ের মনে, এগুলো সে কি সম্পূর্ণ ভিন্ন আশ্রয় তারা আছে। কিন্তু আমরা এর আগে বিরোধাভাসে দেখেছি মরিতাম বাঁচিতাম কে বলতেছে, চিত্রাঙ্গদাই বলতেছে, তাই না? কিন্তু এখানে কিন্তু একজনের সাথে আরেকজনের কথা বলা হচ্ছে। তো তাদের কারণটা একটা, কারণ একটা কার্য হচ্ছে যে কি ভিন্ন। এখানে সে যদি হাসে তাহলে ফুল ফোটে, সে যদি হাসে তাহলে কি হয়, বিয়ে বাড়ির কোণে কি করে নেচে উঠে। সে যদি হাসে আবার সেখানে কি হচ্ছে, সূর্য আসে। আবার সে যদি কাঁদে মিষ্টি মায়ের মনেও কি হয়, কান্না আসে, বৃষ্টি নামে। তাহলে এই যে যে বিষয়টা একটা কার্যের কারণে আরেকটা কার্য যখন হয় এবং এক তাদের যদি স্থান ভিন্ন অবস্থানে থাকে তখন সেটাকে বলা হচ্ছে কি, অসঙ্গতি। এবার দেখো শৃঙ্খলামূলক অলংকার, যদি একটি কারণের কার্য পরবর্তী কার্যের কারণ হয় এবং একাধিক কার্যকারণ শৃঙ্খলাবদ্ধ হয়ে চলতে থাকে তখন তাকে কারণমালা বা শৃঙ্খলামূলক অলংকার বলে। শৃঙ্খলা মানে কি দেখো, আমাদের এই যে চেইন, তাই না? এই যেভাবে এভাবে চেইন থাকে, একটার সাথে আরেকটা চেইন এভাবে যুক্ত থাকে, তাই তো? চেইন রিয়েকশন যেটাকে বলে, আমরা এই চেইন রিয়েকশনটা হচ্ছে আমার শৃঙ্খলামূলক অলংকার।
একটা কারণে কারণে পরবর্তী কারণটা হবে। যেমন দেখো, লোভ করছে, লোভে পাপ, পাপে মৃত্যু, মৃত্যু শাস্ত্রের বচন, অতএব পরশ হবে লোভ সম্বরণ। লোভ করলে কি হবে? পাপ হবে। পাপ করলে কি হবে? মৃত্যু হবে। তাহলে দেখো তো এইভাবে চেইন রিঅ্যাকশন হয়েছে কিনা। লোভে পাপ, পাপে মৃত্যু, শাস্ত্রের বচন, তো কি অতএব পরশ হবে লোভ সম্বরণ। তো এই যে এখানে আমাদের যে তাদের ইয়েটা আসলো, যে চেইন রিঅ্যাকশনের ব্যাপারটা, তো এই এই চেইন রিঅ্যাকশনটা কিন্তু আমাদের অন্যতম একটা শৃঙ্খলামূলক কি অলংকার। তারপর দেখো ন্যায়মূলক অলংকার। ন্যায়মূলক অলংকার কাকে বলে? শিল্পী যখন তার সৃষ্টিতে ন্যায়মূলক সূত্রের আশ্রয়ে অলংকারের আকারে প্রকাশ করে থাকে তখন তাকে ন্যায়মূলক অলংকার বলে। খেয়াল করো, তার যে সৃষ্টিটা তিনি রচনা করবেন, তার যে রচনা কবিতা বা ইয়া করবেন, হ্যাঁ, ন্যায়মূলক কোন সূত্রের আশ্রয়ে। ন্যায়মূলক সূত্র কাকে বলে? যেমন আমরা ওই যে বলি না, লোভ করিও না, মিথ্যা কথা বলিও না, হ্যাঁ, এই যে যে বিষয়টা, এগুলো হচ্ছে ন্যায়মূলক সূত্র। অলংকারের আকারে প্রকাশ করে তখন থেকে ন্যায়মূলক অলংকার বলে। আমরা যেমন বিভিন্ন চর্যাপদে দেখছি, আপনা মাংস হই না বই। তারপরে আমরা এই বিভিন্ন ইয়াতে দেখছি যে কি, নগর পুরিলে দেবালয় কি এড়ায়, হ্যাঁ, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এরকম করে। বাকি ওই যে পিপীলিকার পাখা গজায় মরিবার তরে, যে যে কথাগুলো, এইগুলো হচ্ছে আমাদের ন্যায়মূলক সূত্র। তো সেটাকে আশ্রয় করে, মানে সেটার উপরে ভিত্তি করে কোন অলংকার প্রকাশ করা হলে তখন সেটাকে বলা হয় ন্যায়মূলক অলংকার। অর্থাৎ ন্যায়সঙ্গত কোনো কথাকে অলংকারের সাহায্যে বর্ণনা করাকে বোঝায়। যেমন দেখো, এই জগতে হাই সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, হাজার হস্ত হলে ধন চুরি। তো এখানে আমাদের রাজার হস্তে সমস্ত কাজকে ধন চুরি। এই যে রাজা মানে কি? রাজা হচ্ছে যে আমাদের প্রশাসক, যার দায়িত্ব থাকে, যে রক্ষা করবে, কিন্তু সেই কি করতেছে? সমস্ত গরিব কাঙ্গালের ধন চুরি করতেছে। তো এই যে যে এখানে সেই কথাটা বলা হচ্ছে, এই জগতে হায় সেই বেশি সে চায়, যার আছে ভুরি ভুরি। তো সেই বেশি চায় যার কি বেশি আছে, যার কম আছে সে কিন্তু বেশি চায় না। এবার আসতেছে আমাদের গূঢ়ার্থ প্রতীতিমূলক কি অলংকার। কোন কথায় কিংবা কবিতায় যেমন একটা অর্থ থাকে, তেমনি আরেকটা কি থাকে? গূঢ়ার্থ থাকে, মানে একটা গভীর অর্থ বা ইনার মিনিং থাকে। কবি যখন, মানে এই যে বাচ্যার্থ, মানে কথার ছদ্মবেশে পাঠক কিংবা শ্রোতার কাছে উপস্থিত করেন তার আড়ালের কথাটা, তখন সেটাকে গূঢ়ার্থ প্রতীতিমূলক অলংকার বলে। যেমন, কখন মিলন হবে সুধানু যখন, হাসি প্রিয়া নীল পদ্ম কইল নিমিলন। অথবা, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, ধরতে পারলে মনে বেরি দিতাম তাহার পায়। আবার হচ্ছে যে, বাড়ির পাশে আরশিনগর, আমি একদিনও দেখিলাম না তারে। এখানে বলতেছে একটা, কিন্তু বোঝাচ্ছে আরেকটা মিনিং। ওকে। তারপরে যে আমরা সোনার তরী কবিতাতে দেখছি যে কি, আহ, শূন্য নদী যাহা, শূন্য যাহা, এতকাল নদী কূলে যাহা রয়েছিল ভুলে, সকলে দিলাম তুলে ধরে বিধরে, এখন আমার লহ করুণা করে। এই যে যে কথাগুলো বলতেছে, এগুলো হচ্ছে গূঢ়ার্থ প্রতীতিমূলক কি অলংকার। তাহলে দেখো তো, এখানে আমরা এখন কিছু অলংকার বিচার করব। তোমাদের এখন একটু আমাদের পার্টিসিপেট করো সবাই, যে আমরা অলংকার নির্ণয় করবো কোনটাতে কি ধরনের অলংকার দিচ্ছে। পদ্মের কলিকা সম ক্ষুদ্রতম মুষ্টিখানি, এটাতে কি ধরনের অলংকার হয়েছে দেখি, বলো তো দেখি। তো এখানে কি অলংকার কি অলংকার ব্যবহার করা হয়েছে? এখানে মুষ্টি, খেয়াল করো, এই যে মুষ্টি, তাই না? এবং পদ্মের কলিকা। পদ্মের কলিকা মানে কি? পদ্মের কলি। এই যে যে একটা শিশুর আহ মানে হাতের যে কিভাবে দেখবে, বাচ্চারা যেভাবে ধরে রাখে, সেই জিনিসটাকে পদ্মের কলির সাথে তুলনা করা হচ্ছে। তো এখানে আমার পদ্মর কলিটা হচ্ছে আমার কি উপমান, আর ক্ষুদ্রটা হচ্ছে সাধারণ অর্থে ব্যবহার করা হয়েছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে উপমা অলংকারের একটা দৃষ্টান্ত এখানে আমরা ব্যবহার করা হয়েছে। এরপরটা দেখো, জনগণে যারা যোগ সম শোষে তারে মহাজন কয়। মানে জনগণকে যারা জোকের মতো করে শোষণ করে তাদেরকে মহাজন কয়।
এটা এটা এখানে আমাদের কি অলংকার আছে বলো? এই যে যোগ সম, দেখো যোগের মতো জনগণকে আর মহাজন, তো যোগ আর মহাজন একই জিনিস করা হয়েছে কিনা? তাহলে এই যে এখানেও আমাদের কি উপমা অলংকারের ব্যবহারটা হয়েছে। তারপর দেখো হীরা মুক্তা মাণিক্য ঘটা যে শূন্য দিগন্তে ইন্দ্রজাল ইন্দ্র ছটা, এখানে কি অলংকার ব্যবহার করা হয়েছে? হীরা মানে মুক্তা মাণিক্যের ঘটা যে যেন শূন্য দিগন্তের ইন্দ্রজাল ইন্দ্র ছটা। পারবে বলতে? এখানে আমার কিসের হীরা মুক্তা মাণিক্যের ঘটা এটার সাথে কিসের তুলনা করা হয়েছে? যেন কথাটা আছে না, এখানে উপমেয় হচ্ছে আমার হীরা মুক্তা, উপমান হচ্ছে ইন্দ্রজাল। ইন্দ্রজাল আর এই হীরা মুক্তাকে দুইটাকে তুলনা করা হচ্ছে এবং সংশয় সূচক যেন ব্যবহার করা হয়েছে। তো সংশয় সূচক যেন থাকলে তখন সেটা কি হয়ে যায়? বাচ্যোৎপ্রেক্ষা, যেন মনে হয় মনে, হ্যাঁ, এরকম হলে তখন সেটা কি হয়ে যাবে? বাচ্যোৎপ্রেক্ষা অলংকার, ঠিক আছে। যে মুহূর্ত পূর্ণ তুমি সে মুহূর্তে কিছু তব নাই, যে মুহূর্তে পূর্ণ তুমি সে মুহূর্তে কিছু তব নাই, এটা দ্বারা কি বোঝাচ্ছে বলো? যে মুহূর্তে পূর্ণ তুমি সে মুহূর্তে কিছু তব নাই, তো যে মুহূর্ত সে মুহূর্ত, তো দুইটাকে আমার কি করা হয়েছে? কিছু তব নাই, পূর্ণতা আর নাই। খেয়াল করো, একটাতে পূর্ণ, একটাতে বলা হয়েছে পূর্ণ, আর একটাতে বলা হয়েছে নাই। তো বিরোধ একটা দেখতে পাচ্ছি না আমরা এখানে, অর্থের পার্থক্য আমরা দেখতে পাচ্ছি না, আসলে কি নাই? বক্তব্যের মধ্যে একটা একটা আপাতত বিরোধ আমার আছে মনে হচ্ছে, কিন্তু এখানে আসলে এরকম এটা বাস্তবতা, বাস্তব বিরোধ না। এই কারণে এটা কি হচ্ছে? এটা বিরোধাভাস। ক্লিয়ার? তাহলে আমরা এই অলংকারের যে বিভিন্ন প্রকারভেদ আজকে আলোচনা করলাম। আজকে আর আমি বেশি আলোচনা করতেছি না, আমার মাথা ব্যথা করতেছে প্রচন্ড। তোমাদের অনেক ক্লাস মিস যাচ্ছে। somehow তোমাদের ক্লাসের দিনই একটা না একটা সমস্যা হয়।